আজ ঘুম থেকে উঠে আবার দেবায়নকে দেখতে পেলাম না। কাল ঘটনাটা ঘটতে খুব একটা আশ্চর্য হয়নি। এই জায়গাটা ওর পরিচিত, ছেলেবেলায় একটা বড় সময় কেটেছে। ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে নস্টালজিয়ার ঠেলাতেই বেরিয়ে পড়েছে স্মৃতি রোমন্থন করতে, কিন্তু আজ সন্দেহটা আগে থেকেই ছিল মনে। আজও কি তবে? বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। ঘরের ভেতরটা এখন জানলা দিয়ে আসা রোদে ভরে আছে। সেই রোদের ভেতর মিহি ধুলো ভিড় করে উড়ছে। লক্ষ্য করেছি গ্রামের দিকে এলে রোদের ভিতরে ধুলোর পরিমাণটা বেড়ে ওঠে। পরশু রাতে আমরা দুজন এই সারং গ্রামে এসে উঠেছি। সারং পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম। এমনিতে শহরের শীত আর অফিসে কটা দিনের ছুটি পড়লেই আমরা দুজনে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি। এবছরের মাঝামাঝি দেবায়ন বায়না ধরে যে এবছর শীতে সারাঙে না আসলেই নয়। আমি গাঁই করছিলাম, ওর এখানে ছোটবেলায় বছর 5 কেটেছে, ও যায় যাক, কিন্তু আমি এসে কি করব? দেখার মতো তো কিছুই নেই। অকারণেই একটা এঁদো গাঁয়ে 3 দিন কাটিয়ে যাওয়া। দেবায়নের কিন্তু ওই এক গো, কোথাও যদি যাওয়া হয় তাহলে ওই সারাং। শেষমেশ রাজি হয়েছে। চোখ মুখ ধুয়ে দরজা খুলে বেরোতেই উজ্জ্বল রঙের খেলায় চোখ ধাঁধিয়ে গেল। আমাদের গেস্ট হাউসটার সামনে যতদূর দেখা যায় একটা বিস্তীর্ণ জলাভূমি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ছোট ছোট জংলি গাছ আর হলদে লতাপাতায় ভরে আছে জায়গাটা। গেস্ট হাউস থেকে একটু এগিয়ে গেলেই মাটি নরম হতে শুরু করে। বোঝা যায় কয়েক পা দূর থেকেই জলের রেখা শুরু হতে চলেছে। এখন এই অদৃশ্য জলরাশির ওপর সাদা আর খয়েরি রঙের পরিযায়ী পাখিরা ভিড় করে আছে। মজার কথা হলো এদের মধ্যে কোনো পাখি ডাকতে পারে না, ফলে এতগুলো জীবিত প্রাণীর উপস্থিতি সত্ত্বেও ভারী নিস্তব্ধ হয়ে আছে জায়গাটা। খানিকটা হেঁটে গেস্ট হাউসের পেছনে আসতেই মাঠটা দেখতে পেলাম। তার সঙ্গে একটু চোখ ঘোরাতেই কুয়োটা। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল আমার। কুয়োটার ঠিক পাশেই সাদা রঙের কি যেন পড়ে আছে। ভালো করে দেখতে না পেলেও মনে সন্দেহের রেশ রইল না। এই নিয়ে পরপর 2 দিন। ভারী আশ্চর্য ব্যাপার তো। কুয়োটা যেখানে মাটিতে এসে মিশেছে ঠিক সেইখানে মাথা গুঁজে পড়ে আছে দেবায়ন। আমি মৃদু ঠেলা দিলাম তাকে। কিরে? সে একটু নড়ে উঠল, মুখ দিয়ে শব্দও করলো, কিন্তু চোখ খুলল না। কি হয়েছে বলতো তোর? আরো 2-3 ডাকাডাকির পর চোখ খুলে গেল। 2-1 সেকেন্ড চারপাশটা দেখে নিয়ে ধরফর করে উঠে বসল সে। আমি এখানে? কাল এই নিয়ে বেশি প্রশ্ন করিনি আমি। তার উত্তর দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আজ চেপে ধরলাম। এই রাতে কি হয় বলতো তোর? এখানে চলে আসিস কেন? ধাতস্থ হতে একটু সময় নিল দেবায়ন। উত্তর না পেয়ে জিজ্ঞেস করলাম, কাল রাতের কথা কিছু মনে আছে? ঠিক ঠিক মনে পড়ছে না। মনে হয় রাতে রাতে জড়ানো গলায় বলল সে। পুরো কথাটা শেষ না করেই থেমে গেল। রাতে এখানে এসেছিলি কেন? থমথমে গলায় বলে দেবায়ন। কি জানি, মনে হলো কেউ ডাকছে আমায়, কেউ একটা। অন্য সময় হলে ধরেই নিতাম আমাকে ভয় দেখানোর জন্য পাতি মিথ্যে কথা বলছে, কিন্তু এখন তার মুখের দিকে তাকিয়ে সত্যি ভয় লাগলো আমার। কেউ ডাকছে মানে? কে ডাকছিল? জানি না, এই কুয়োটার ভেতর থেকে। মুখ তুলে কুয়োটা দেখালো সে। আমি প্রথম ভালো করে তাকালাম সেটার দিকে। কুয়োটা যে পরিত্যক্ত সেটা বাইরে থেকে একবার দেখেই বোঝা যায়। চারপাশ জুড়ে আগাছা জন্মেছে। মাটি ছাড়িয়ে উপরে উঠে কুয়োর গোটাটাই ঢেকে ফেলেছে তারা। তার ফাঁক দিয়েও বেশ বোঝা যায় কুয়োটা পাথরের। মাথার উপরে খোলা অংশটা সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা। স্ল্যাবের কয়েকটা জায়গায় এবড়ো খেবড়ো হওয়ায় ছোট ছোট ফাঁক হয়ে আছে।
ফাঁকের ওপর চোখ রাখলাম আমি। অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। ছোটবেলাতেও এমন হতো জানিস, মনে হতো একটা মানুষ যেন বন্দি হয়ে আছে ওর ভেতরে। কোনো কোনো দিন রাতে অজান্তেই হেঁটে চলে আসতাম এখানে। সকালে মাঠে এসে কেউ দেখতে পেয়ে বাড়ি দিয়ে আসতো আমাকে। বাড়ির লোক যে কেন শহরে পাঠিয়ে দিয়েছিল এবার বুঝতে পারছি। একটা হাত ধরে টেনে তাকে দাঁড় করিয়ে দিয়ে আমি পিঠে একটা চাপড় মেরে বলি, ওর ডাকের গল্প পরে হবে না হয়, এখন পেটের ডাকে সাড়া দেওয়া দরকার। সেই কার্তিক বলে ছেলেটার তো দেখা নেই। আমার পাশে পাশে হাঁটতে লাগলো দেবায়ন। মুখ থেকে থমথমে ভাবটা গেল না তার। কেন চলে এলাম বলতো রাতে? কে ডাকছিল? আমার মনে হয় ঘুমের ঘরে কিছু স্বপ্ন টপ্ন দেখিস তুই। পরপর দুদিন একই স্বপ্ন দেখব? তাছাড়া স্লিপ ওয়াকিংয়েরও কোনো হ্যাবিট নেই আমার। আর কিছু বললাম না, প্রসঙ্গটা আপাতত এড়িয়ে যাওয়াই ভালো। গেস্ট হাউসে পৌঁছতে দেখলাম কার্তিক টেবিলের ওপর সকালে চা দিয়ে গেছে। দেবায়ন জামাকাপড় ছেড়ে পরিপাটি হয়ে চা নিয়ে বসল। মুখ থেকে ছায়া কিন্তু সরেনি এখনো। আমি টোস্টে একটা কামড় বসিয়ে বললাম, কাছাকাছি শুনলাম একটা পাহাড় আছে, আজ দুপুরে যাবি নাকি? হ্যাঁ, শরীরটা ঠিক ভাল লাগছে না, মাথাটা ভার হয়ে আছে। সে কি, কাল রাত্রে তো দিব্যি ছিলি। অন্য কিছু বলার চেষ্টা করছিল দেবায়ন। থুতনিতে হাত রেখে কথাটা বদলে নিয়ে বলল, তোকে একটা কথা বলা হয়নি সায়ন্তন। কি কথা? ওই কুয়োটার ভেতরে কেউ থাকে। তোর কি মাথাটা একেবারে গেছে? এক বর্ণ মিথ্যে বলছি না। একটা বাচ্চা, আমার মতোই বয়স ছিল তার। আমি ওর গলার আওয়াজ শুনেছি। টেবিলে চাপড় মারি আমি। আরে কোনো রাস্তার পাগল কেউ এসব প্রলাপ বকতে শুনিনি আমি। কুয়োটা এত বছর ধরে অ্যাব্যান্ডন, ওর ভেতরে সাপ খোপ আছে কিনা সন্দেহ, আর তুই বলছিস কিনা বাচ্চা। তুই বুঝতে পারছিস না, কুয়োটার সঙ্গে যে অলৌকিক কিছু একটা জড়িয়ে আছে সেটা আমি ছেলেবেলাতেই বুঝতে পেরেছিলাম। তুই চাইলে আমি প্রমাণ করে দেব। ইয়ার কি মারছিস আমার সঙ্গে? কি প্রমাণ করে দিবি যে ওই কুয়োটার গভীরে একটা বাচ্চা থাকে? টেবিল থেকে উঠে পড়ে দেবায়ন। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে একটা সিগারেট ধরায়। জলার একদিকে এখন পাখির সংখ্যা কমে এসেছে। নীলচে পরিষ্কার আকাশের বুকে সাদা মেঘ উড়ে যাচ্ছে ইচ্ছে মতো। সেদিকে তাকিয়ে সে একটানা বলে যেতে থাকে, অল্প বয়স আমার, ধর ওই 8 কি 9। বিকেল হলে এই মাঠে এসে ফুটবল খেলতাম আমরা। আমি আবার ছিলাম সব থেকে ছোট, তাই উৎসাহ ছিল সব থেকে বেশি। একবার পায়ে বল পড়লে আর দিক বিদিক খেয়াল থাকতো না। সে সময় কুয়োর ওপরে ঢাকনাটা লাগানো হয়নি। দৌড়তে দৌড়তে কখন কুয়োর একেবারে ধারে এসে পড়েছি নিজেও বুঝিনি। তাল সামলাতে পারিনি, পায়ের তলা থেকে মাটি সরে গেল জানিস। পেছন থেকে বন্ধুদের আর্তনাদ শুনতে পেলাম। বুঝলাম কুয়োর ভেতরে পড়ে যাচ্ছি। মাটিতে এসে পড়তেই মাথাটা ঠুকে গেছিল, কিন্তু জ্ঞান হারায়নি। দৃষ্টিটা একটু আবছা হয়ে গেছিল এই যা। কথাগুলো বলে একটু দম নিল দেবায়ন। জিজ্ঞেস করলাম, তারপর উপরে উঠলি কি করে? বন্ধু বান্ধবরাই বড়দের ডেকে এনেছিল। ওরা একটা লম্বা দড়ি ঝুলিয়ে দেয় ভেতরে, আমি ওটা ধরেই উঠে আসি। কিন্তু এর সঙ্গে কুয়োর নিচে বাচ্চার। হাত তুলে আমাকে থামিয়ে দেয় দেবায়ন। গল্প এখনো শেষ হয়নি। সে সিগারেটে লম্বা একটা টান দিয়ে বাকি গল্পটুকু বলতে থাকে। জানিস, যতক্ষণ ভেতরে ছিলাম কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল কুয়োর একেবারে তলায় অনেকগুলো দরজা আছে। উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেওয়ালে আঁকা একটা ছবি দেখতে পেয়েছিলাম জানিস। দেওয়ালে আঁকা ছবি? কুয়োর ভেতরে? বলিস কি? হ্যাঁ, ছবি। বাচ্চারা যেমন আঁকে না। কৌতূহল হতে আমি ওটার উপরে হাত রাখতেই কি হয়ে গেল। কারা যেন ঘোরাঘুরি করছিল আমার চারপাশে। ফিসফিস করে কিছু বলছিল জানিস। আমারই বয়সী একটা বাচ্চার গলা।
ছেলে না মেয়ে জানি না, গম্ভীর অথচ বেশ মিষ্টি একটা গলা। লক্ষ্য করলাম দেবায়নের চোখ দুটো শূন্যে হারিয়ে গেছে। কিছুক্ষণ সেইভাবে থেকে সে আবার বলতে থাকে, তারপর থেকে সারাক্ষণই মনে হয় যেন কুয়োর ভেতর থেকে কেউ ডাকছে আমাকে, কেউ আমার জন্য অপেক্ষা করছে। নিচে নামলেই তাকে দেখতে পাবো, কিন্তু সাহস হতো না কিছুতেই। মাঝে মাঝে সন্ধে হয়ে গেলে মা বাবাকে লুকিয়ে ছুটে চলে আসতাম এই কুয়োটার সামনে। একটানা তাকিয়ে থাকতাম ওই অন্ধকারের ভেতরে। যদি একবার দেখা যায় তাকে, যদি একবার ওই অন্ধকারের বুক থেকে উপরে উঠে আসে সে। চাপা উত্তেজনার স্রোত বইছে দেবায়নের গলার ভেতরে। বাতাসে কান পাতলাম আমি। দূর থেকে ভেসে আসা কোনো ডাক শোনা যাচ্ছে কি ঠিক বুঝতে পারলাম না। দিনের পর দিন বেড়ে উঠছিল কৌতূহলটা। নিজের মধ্যে এমন আকুতি তার আগে আমি কোনোদিন অনুভব করিনি, জানিস। কুয়োর পাশে পড়ে থাকা পাথর তুলে নিয়ে ছুঁড়ে ফেলতাম ভেতরে। সেই পাথরের প্রতিধ্বনি শুনতে পেতাম ভেতর থেকে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আবার বাড়ি ফিরে আসতাম। এরকমই একদিন সন্ধে নেমে গেছে, স্কুলে পরীক্ষার খাতা বেরিয়েছে সেদিন। রেজাল্ট ভালো হয়নি, মাঠে খেলতে গিয়ে অনেকখানি কেটে গেছে পায়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়িয়েছি কুয়োটার সামনে। মনটা ভারী খারাপ হয়েছিল। এক দৃষ্টে কুয়োটার অন্ধকারের মধ্যে তাকিয়ে আছি। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিচের অন্ধকারে। এমন সময় মনে হলো কে যেন সরে গেল নিচ থেকে। হ্যাঁ রে, কেউ একটা নিচ থেকে সরে গেল। এতটুকু মিথ্যে বলছি না আমি ভাই। খচখচ করে একটা আওয়াজ হচ্ছিল। মনে হলো কুয়োর দেওয়াল বেয়ে সে উপরে উঠে আসতে চাইছে আমার কাছে। তারপর থেকেই ভয় ধরে গেছিল ভেতরে। আর যাইনি কোনোদিন যাইনি। আমার দিকে এগিয়ে এসে কাঁধে একটা হাত রাখল সে। তুই আমার একটা কথাও বিশ্বাস করছিস না, তাই না? আমি উঠে দাঁড়িয়ে বললাম, তুই এই কুয়োটার জন্যই এতদিন পরে সারাঙে এসেছিস না? ওপর নিচে মাথা নাড়ে দেবায়ন। আমি একটু সময় নিয়ে বললাম, বেশ, গল্প একটা আছে, তা সত্যি মিথ্যেও যাচাই করা যাবে। কিভাবে? কার্তিককে বললে একটা বড় দড়ি জোগাড় করে দিতে পারবে না? পারবে হয়তো, কিন্তু দড়ি দিয়ে কি হবে? আমি দেবায়নের সামনে গিয়ে দাঁড়ালাম। একবার ভেতরে নেমে দেখাই যাক না কি আছে। এতক্ষণের উদ্বেগটা কেটে যায় দেবায়নের মুখ থেকে। তার বদলে কয়েকটা ভয়ের রেখা খেলে যায়। মানে বলছিস আমরা ওর ভেতরে নেমে দেখব? যদি কিছু গোলমাল হয়? হ্যাঁ, গোলমাল কিসে? যদি তেমন কিছু না থাকে তাহলে আবার উঠে আসব। অবশ্য সাপখোপ বা পোকামাকড়ের রিস্কটুকু নিতেই হবে। দেবায়ন নিমরাজি হয় বটে, কিন্তু মুখ দেখে বোঝা যায় এক রাশ অজানা দুশ্চিন্তা ঘিরে রেখেছে তাকে। থেমে থেমে হিসেব করে কথাবার্তা বলছে। দুপুর থেকে শরীরটাও খারাপ হতে থাকে ওর। জ্বর নেই বটে, কিন্তু হাত পা প্রচন্ড দুর্বল। খাওয়া দাওয়াও করেনি। কার্তিককে বলা ছিল বিকেলের আগেই একটা মিটার 10 লম্বা দড়ি রেখে গেছে ঘরের এক কোণে। একটু অবাক হয়েছে ছেলেটা। মুশকিল হলো দেবায়নকে নিয়ে। বিছানা থেকে নামার ক্ষমতা নেই। এদিকে জেদ আছে 16 আনা। যেভাবেই হোক আজ কুয়োর ভেতরে নামতেই হবে তাকে। ব্যাপারটা বিপজ্জনক। এই অবস্থায় যদি দড়ি ধরে কোনো রকমে নামতেও পারে, উঠে আসার সময় হাতে জোর না পেলে একটা কাণ্ড হবে। অনেক বোঝানোর পর শেষে ঠিক হলো যে সে ঘরেই থাকবে। আমি নেমে দেখে আসবো কুয়োর ভেতরটা। সঙ্গে মোবাইল থাকবে, তাতে করে কিছু ছবি তুলে নিয়ে আসবো ওর জন্য। গ্রামের দিকে লোকজন সন্ধে হলেই ঘরে ঢুকে পড়ে। তারপর থেকেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। গেস্ট হাউস থেকে বেরিয়ে যখন মাঠের ওপর পৌঁছলাম, তখন মিহি শীতের কুয়াশা নেমেছে। পায়ের নিচে ঘাসগুলো শিশিরে ভিজে গেছে। হাতে বড়সড় দড়িটা ঝুলিয়ে হাঁটতে লাগলাম। দূরে মাঠ আর ঘরবাড়ি পেরিয়ে দিগন্ত রেখার কাছে দৈত্যের মতো জেগে থাকা কিছু গাছ চোখে পড়ছে। অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন বিশেষ একটা ইঙ্গিতে
মাথা দোলাচ্ছে তারা। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। দড়িটা মাটিতে বিছিয়ে রেখে দুটো হাত দিয়ে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি করে সরিয়ে ফেললাম সিমেন্টের স্ল্যাবটা। ভারী শব্দ করে মাটির ওপর এসে পড়ল সেটা। দড়িটা শক্ত করে বেঁধে ফেললাম স্ল্যাবটার সঙ্গে। পিছিয়ে এসে দাঁড়িয়ে বড় করে নিঃশ্বাস নিলাম। বুকের ভেতরটা কেন জানি না শুকিয়ে যাচ্ছে। মন বলছে ভেতরে কিছু নেই, তাও একটা চাপা অস্বস্তি বারবার এসে গ্রাস করছে আমাকে। আকাশ ঝকঝকে, এক চিলতে মায়াবী রূপলি চাঁদ উঠেছে আজ। মাঝ আকাশে থমকে যেন আমার দিকেই তাকিয়ে আছে। কুয়োর প্রান্তের ওপর বসে দড়িটা শক্ত করে চেপে ধরলাম আমি। তারপর দুটো পা ঝুলিয়ে দিলাম শূন্যে। কত গভীর হবে কুয়োটা? দেবায়নের আন্দাজে মিটার 15 বেশি নয়। একটু একটু করে নিচে নামতে লাগলাম। কুয়োর ভেতরের দেওয়ালে পা রাখার মতো খাঁজ আছে মাঝে মাঝে। সেগুলোতে পা আর দড়িতে হাত রেখে কিছুটা নিচে নেমে আসতে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল, পায়ের নিচে আর দড়ি নেই। অর্থাৎ প্রায় 10 মিটার নেমে এসেছি। ছোট্ট একটা লাফ দিয়ে চোখ বুঝলাম। পায়ে সজোরে একটা ধাক্কা লাগতে বুঝলাম নিচে এসে পড়েছি। মাটির ওপরের আওয়াজ কমে এসেছে এখানে। পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে না। কোমরে জড়ানো ব্যাগটা থেকে টর্চটা বার করে জ্বালালাম। কুয়োর ভেতর দিকের দেওয়ালটা মাকড়সার ঝুলে ঢাকা। এগিয়ে গিয়ে দুহাতে ঝুলগুলো সরাতেই দেওয়ালের একটা অংশে চোখ আটকে গেল। হ্যাঁ, সত্যি লালচে রঙের শুকনো কালির রেখায় একটা মানুষের ছবি আঁকা আছে সেখানে। ঠিক যেন একটা বছর 10-এর বাচ্চা কাঁপা কাঁপা হাতে ছবি আঁকার চেষ্টা করেছে দেওয়ালে। টর্চটা বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে সেটার মাথার কাছটা স্পর্শ করতেই মাথাটা দুলে উঠল আমার। যেন মিষ্টি গন্ধের পারফিউমের বোতল হঠাৎ খুলেছে কেউ। ওপরে তাকাতে মনে হলো গোটা আকাশটা যেন কুয়োর খোলা মুখের ওপরই নেমে এসেছে। বিদ্যুৎ প্রবাহের মতো একটা তরঙ্গ খেলে গেল আমার শরীরে। কুয়োর গোল দেওয়ালটা যেন চতুর্দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। মাটির তলায় লুকোনো একটা বিরাট হল ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছি। বুকের রক্ত ঠান্ডা হয়ে গেছিল। নিজের চোখে যা দেখছি নিজেরই বিশ্বাস হচ্ছে না। কোথা থেকে আবছা হলদে আলো ভেসে এসে ভরিয়ে তুলেছে আমার চারিদিক। খেয়াল করলাম আমার চারপাশের দেওয়াল জুড়ে সারি সারি ছবি খোদাই করা, যেন কুয়োর ভেতর থেকে এসে দাঁড়িয়েছি কোনো আদিম গুহায়। কলকল করে বয়ে যাওয়া জলের শব্দ, কান পাতলে শোনা যায় তার মধ্যে মিশে আছে মানুষের গলার আওয়াজ। পৃথিবীর অতল গহ্বরে নিমজ্জিত কোনো খাদের ভেতর থেকে একযোগে আর্তনাদ করে চলেছে বহু মানুষ। হতভম্বের মতো এগিয়ে গিয়ে দেখতে লাগলাম সেই গুহা চিত্রের সার। এ কোথায় এসে পড়েছি আমি? সত্যি কি একসময় মানুষ থাকতো এখানে? যারা থাকতো তারাই বা গেল কোথায়? হঠাৎ মনে হলো দেওয়ালে আঁকা ছবিগুলো নিছক আঁকি বুকি নয়, নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে তার থেকেও বড় কথা, একটা বিশেষ মানুষের ছবি যেন বারবার ফিরে এসেছে।
দেওয়াল জুড়ে ছবির মাধ্যমে একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। পরপর প্যানেলগুলোর ওপরে চোখ বুলিয়ে গল্পটা বোঝার চেষ্টা করলাম আমি। অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, তাদের ঠিক মাঝ বরাবর একটা বড় সড়ো গর্ত। সেই বিরাট গর্তটার দিকে তাকিয়ে আছে তারা। তারপরের ছবিটায় পেছন থেকে মেয়েলি গলার শব্দ ভেসে আসতে আমি চমকে পেছনে ফিরলাম। হাত থেকে ছিটকে পড়ল টর্চটা। একটা নরম হাতের স্পর্শ আমার কাঁধ ছুঁয়ে গেল। কে কে এখানে? মিহি ব্যঙ্গের হাসি শোনা গেল। নিজেই এসেছো আমার কাছে, আবার জিজ্ঞেস করছো আমি কে? এখানে কোনো মানুষ থাকতে পারে না। কে তুমি? আমি তো বলিনি আমি মানুষ। তবে তবে তুমি কে? গলা শুনে মনে মনে কিছু একটা ভেবে নাও। যা ভাববে আমি তাই। গলাটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। মিষ্টি একটা গন্ধ ভেসে ছড়িয়ে পড়ছে বাতাসে, আমাকে আচ্ছন্ন করে ফেলছে গন্ধটা। এই কি তবে কুয়োর ভেতরে থাকে? আজ এতদিনে তার বয়সও বেড়ে গেছে। হায় ভগবান, এও কি সম্ভব? কবে থেকে এখানে আছো তুমি? কয়েক লক্ষ বছর, কয়েক কোটিও হতে পারে। সময়ের হিসেবটা না আমি আর বুঝতে পারি না। মেয়েটার গলা প্রতিধ্বনিত হচ্ছে গোটা হল জুড়ে। আমি পিছিয়ে এসে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালাম। কি করো তুমি এখানে? অপেক্ষা। কার? এবার আর উত্তর এলো না। তার বদলে মৃদু একটা চাপ পড়লো আমার হাতে। এসো আমার সঙ্গে। কোথায়? এসো না। আমি আপত্তি করতে পারলাম না। সে আমাকে টেনে নিয়ে চলল অজ্ঞাতের দিকে। তাকে দেখতে পাচ্ছি না, তার নিঃশ্বাসের শব্দ নেই। শুধু আঙুলে অনুভব করছি পেলব হাতের একটা অমুক টান। সে টান উপেক্ষা করা যায় না। কিছু দূর আসার পর দাঁড়িয়ে পড়ল সে। আবার সেই রকম মিহি গলা শোনা গেল। দেখো কি আছে তোমার সামনে। হাত থেকে কখন যেন আলগা হয়ে এসেছে টর্চটা। আমার ঠিক সামনে একটা নীলচে আলো ফুটে উঠছে। এবার নিরেট পাথরের দেওয়াল চোখে পড়ছে। তার উপর আবার সেই আগের মতো ছবি আঁকা আছে। একটা মাত্র ছবি। দুজন মানুষকে পাশাপাশি আঁকতে চেয়েছে কেউ। তার মধ্যে একজন পুরুষ, অন্যজনের মাথা থেকে নেমে এসেছে ঝালরের মতো চুল। আঁকা বাঁকা রেখায় ফুটে উঠেছে তার সরু চোখের কোণ। সে নারী। একটা হাত দিয়ে পুরুষটির আঙুল স্পর্শ করে তাকে টেনে নিয়ে চলেছে কোথাও। যেদিকে তারা হাঁটছে ঠিক সেই দিকে একটু দূরেই অস্পষ্ট রেখায় আঁকা রয়েছে একটা ফুল। যেন ওই ফুলটার দিকেই পুরুষটিকে ডেকে নিয়ে চলেছে নারীটি। ঠিক একটু আগে আমি চলেছিলাম যেভাবে। আমি আমার জন্য তুমি এত লক্ষ বছর ধরে কি তবে আমার জন্যই অপেক্ষা করে চলেছে সে? অন্ধকার এখনো ঢেকে আছে তার মুখ। সেই বাঁশির মতো গলায় এবার গুনগুন করে একটা শব্দ করছে সে। সেটা সুর না মন্ত্র আমি বুঝতে পারলাম না। আমার জন্য এত বছর অপেক্ষা করেছো তুমি? কিন্তু কেন? তার অদৃশ্য শরীরের টান আমাকে আর স্থির থাকতে দিল না। হাতের টর্চটা সামনে তুলে ধরে আলো জ্বালালাম। কোথাও নেই সে।
কুয়োর ভেতরের সেই মাকড়সার ঝুলে ঢাকা দেওয়ালের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। মুখ তুলে ওপরে তাকালাম। প্রথম দেখা সেই লালচে রেখার ছবিটাও এখন স্পষ্ট দেখতে পাচ্ছি দেওয়ালে। সেটা ছাড়া বাকি সবকিছু যেন স্বপ্নের মতো মিলিয়ে গেছে। তাহলে কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? না না না, তা হতে পারে না। মাথার ভিতর এখনো সেই সম্মোহনী কণ্ঠ বেজে চলেছে। হাতের আঙুলে এখন লেগে আছে তার ছোঁয়া। এ স্বপ্ন নয়, কিছুতেই স্বপ্ন নয়। দেওয়ালে আঁকা ছবিটার উপর আবার হাত রাখলাম। আগের মতো কিছুই হলো না। একটু পিছিয়ে এসে জোর গলায় ডাক দিলাম আমি, কোথায় চলে গেলে তুমি? ফাঁকা কুয়োর ভেতরে ডাকটা প্রতিধ্বনিত হলো। টর্চটা আবার চারদিকে ফিরিয়ে খোঁজার চেষ্টা করলাম। মাকড়সার জালের ফাঁকে ফাঁকে কিছু গুলমলতা আর বুনো ফুল ফুটেছে। আর কিচ্ছু নেই, সে হারিয়ে গেছে। ঝুলন্ত দড়িটা ধরে পাথরের খাঁজে পা রেখে রেখে ওপরে উঠে এলাম আমি। এর মাঝে কতক্ষণ কেটেছে জানি না। বাইরে বেরিয়ে ফাঁকা মাঠের ঘাসে পা রাখতেই মনে হলো অন্য একটা জগতে এসে দাঁড়িয়েছি। এই জগৎটা আমার নয়। ওপরে তাকালাম। আকাশের সরু চাঁদটা এখনো ভ্রুকুটি করে তাকিয়ে আছে আমার দিকে। দড়িটা গুটিয়ে নিয়ে গেস্ট হাউসের দিকে হাঁটতে লাগলাম। এক অদ্ভুত মোহাচ্ছন্ন ভাব এসে বারবার পথ ভুলিয়ে দিচ্ছে আমাকে। দূর থেকে দেখতে পাচ্ছি গেস্ট হাউসটা, অথচ বারবার অন্যদিকে চলে যাচ্ছি। মনে হচ্ছে এখনো অদৃশ্য কেউ হেঁটে চলেছে আমার পাশে। তার পায়ের শব্দ নেই, নিঃশ্বাসের শব্দও নেই, তবু সে আছে। কিচ্ছু দেখিসনি? মানে দেওয়ালে কিচ্ছু ছিল না? অবাক হয়ে আমার মুখের দিকে তাকায় দেবায়ন। কে বলেছে ছিল না? মাকড়সার ঝুল ছিল, চামচিকে ছিল, বাদুর ঝুলেছিল। কতবার তোর কথা জিজ্ঞেস করলো? তার মানে আমি ভুল দেখেছিলাম। তোর বিশ্বাস না হয় নিজেই গিয়ে দেখে আসিস না হয় আজ, যদিও শরীরের যা অবস্থা। না, অবিশ্বাসের কি আছে? কথাটা বলে কনুইতে ভর দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। তারপর রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই আমি সামনে রাখা ল্যাপটপটা অন করে দিই। মোবাইলটা তুলে নিয়ে বিশেষ একটা নাম্বার ডায়াল করতে থাকি। ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। এত সকালে কি ব্যাপার? আমি তোকে মেলে কতগুলো ছবি পাঠিয়েছি, ওগুলোর মানে বলতে হবে আমাকে। ছবির মানে? দাঁড়া দেখছি। ঘড় ঘড় করে একটা আওয়াজ শোনা যায় ওপাশ থেকে, কয়েকটা যান্ত্রিক শব্দ। প্রায় 2 মিনিট পরে গলা ভেসে আসে। তুই তো পুরুলিয়া গেছিলিস, ওখানে গুহা টুহা আছে নাকি? আরে বাবা, জাস্ট টেল মি দ্য মিনিং না। তুই আজ চড়ছিস কেন? গিভ মি আ মোমেন্ট। নিঃশব্দে অপেক্ষা করতে থাকি আমি। বুকের ভেতর চাপা স্বরে ড্রাম বাজাতে শুরু করেছে কেউ। সেটা চাইলেও উপেক্ষা করতে পারছি না। এগুলো অনেকটা কেভ পেইন্টিং এর মতো, কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে কিরকম? আমি আজ অব্দি যা যা কেভ পেইন্টিং দেখেছি সেগুলো আদিম মানুষের সূক্ষ্ম হাতের কাজ। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তাড়াহুড়ো করে কোনো রকমে আঁকা। আদিম মানুষের জীবনে অত তাড়া ছিল না। স্ট্রেঞ্জ লাগছে দেখতে। মানে কি এগুলো? মানে এরকম ইনস্ট্যান্টলি বলা সম্ভব নয়। ছবিগুলো অনেকটা কার্টুন ফরম্যাটের, সঙ্গে কিছু সিম্বলও আছে। তবে সব মিলিয়ে যতদূর মনে হয় একটা মেয়ের কথা বলা হচ্ছে। মেয়ে মানে কিরকম মেয়ে? আই রিয়েলি ডোন্ট নো। এনগ্রেভিং গুলো তেমন স্পষ্ট নয়, তাছাড়া আলো কম, আর একটু ক্লোজলি দেখতে হবে। তুই এগুলো পেলি কোথায় বলতো? ফোনটা রেখে দিতে যাচ্ছিলাম আমি, ওপাশ থেকে আবার গলা শোনা গেল। আচ্ছা শোন, দ্যার ইজ সামথিং এলস। কি? যদি খুব ভুল না দেখে থাকি তবে এখানে একটা র্যাটল স্নেক আঁকা আছে 3 নম্বর ছবিটার কোণের দিকে। র্যাটল স্নেক? ছবিটা খুঁজে নিয়ে আমিও অবাক হয়ে যাই। একটা সাপের ল্যাজের ডগায়
ঝুমঝুমি জাতীয় কিছু একটা বাঁধা আছে। কিন্তু মেয়েটার সঙ্গে র্যাটল স্নেকের সম্পর্ক কি? আমার মনে হয় সাপটা এখানে সিম্বলিক। র্যাটেলের লেজের ডগায় যে ঝুমঝুমিটা বাঁধা থাকে ওটা অন্য প্রাণীদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে। ওই ঝুমঝুমির শব্দ আসছে মানে কাছেপিঠে কোথাও একটা র্যাটল স্নেক আছে। আমার মনে হয় র্যাটল স্নেক এঁকে কেউ ওয়ার্নিং বোঝাতে চেয়েছে। কিন্তু তুই আর কিছু না বলেই ফোনটা কেটে দিলাম আমি। দেবায়ন চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকেছে। আমার কাপটা সামনে রেখে সে বলল, শোন না, শরীরটা কালকের তুলনায় একটু চাঙ্গা লাগছে বুঝলি। কাল পাহাড়ে যাবি বলছিলি না? আজ দুপুরের দিকে বেরোবো না হয়। না রে, তুই যাস, আমার একটু কাজ আছে। কাজ? এখানে আবার তোর কি কাজ? আমি মুখে জোর করে হাসি ফোটানোর চেষ্টা করলাম। এই দেখি স্থানীয় লোকজনের থেকে একটু মহুয়া টুহা জোগাড় করা যায় কিনা। তোর তো আবার ওসব চলে না। দেবায়ন মাথা নাড়ল। না, একা একা পাহাড়ে উঠে মজা নেই। তারপর জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে গেলে একটা কেলো হবে। একটা গাইড জোটাতে হবে। কথাগুলো বলে আমার মুখের দিকে ভালো করে তাকালো সে। তারপর কিছু একটা লক্ষ্য করে বলল, তোরও আবার জ্বর হলো নাকি? কেন বলতো? আমার কপালে হাত রাখলো সে। মুখ চোখ কেমন একটা বসে গেছে মনে হচ্ছে তোর, দেখি। না, জ্বর তো নেই। তাহলে? আমি মুখ বেঁকালাম। কাল থেকে ধকল কম গেছে নাকি? তার উপর তোর জন্য আবার এই বয়সে কুয়োর মধ্যে নামতে হয়েছে। হাত পা সব ব্যথা হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, কাল রাতের দড়িটা আছে তো? হ্যাঁ, কার্তিককে সকালে বলে দিয়েছি, সন্ধ্যায় এসে নিয়ে যাবে। না না, আমরা যতদিন আছি এখানেই না হয় থাক ওটা। আমার কথায় দেবায়ন একটু অবাক হলো বটে, কিন্তু আপত্তি করল না। মিনিট 20 পরে সে জুতো পরে বেরিয়ে গেল ঘর থেকে। আমি টান টান হয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিন্তু তাও খিদে পাচ্ছে না আমার। কাল সারা রাত ঘুম হয়নি, অথচ এতটুকু ক্লান্তি অনুভব করতে পারছি না। আশ্চর্য! যতক্ষণ চোখ খুলে আছি ততক্ষণ মনে হচ্ছে ভেতর থেকে কেউ ডেকে চলেছে। কাল রাতে কুয়োর ভেতরে যার সঙ্গে পরিচয় হলো আমার, সে কে? কয়েক লক্ষ বছর ধরে কেন সে অপেক্ষা করে চলেছে আমার জন্য? আর দেওয়ালে আঁকা ওই ছবিগুলোরই বা অর্থ কি? ল্যাপটপ খুলে আবার ছবিগুলো দেখতে লাগলাম। সেগুলো দেখতে দেখতে হঠাৎ মনে হলো, চাইলেও ছবিগুলোর উপর থেকে চোখ সরাতে পারবো না আমি। এক টানা তাকিয়ে আছি, চোখের পাতা পড়ছে না। বেশ বুঝতে পারছি এতক্ষণ উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য চোখের শিরা উপশিরা লাল হয়ে ফেটে পড়ার উপক্রম করছে। জল পড়ছে, অথচ শত চেষ্টা করেও চোখ সরাতে পারছি না। হঠাৎ একদলা অন্ধকার ঝাঁপিয়ে পড়ল আমার সামনে। মনে হলো দুপুর গড়িয়ে সন্ধে নেমে গেছে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে। কিন্তু ল্যাপটপের স্ক্রিনটাই বা নিভে গেল কি করে? মন দিয়ে কান পেতে শুনতে পেলাম ঘরের দরজায় আঙুলের টোকা পড়ছে। আমাকে দরজা খুলতে বলছে কেউ। দেবায়ন কি ফিরে এলো? বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমি। বাইরেটাও ভেতরের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। গেস্ট রুমের কিছু দূরে জলাভূমির ওপরে রোজ যে জোনাকি দেখা যায়, আজ তারা সবাই যেন মরে গেছে। নিশ্ছিদ্র নিকষ অন্ধকার। তাও মনে হলো আমার সামনে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে কেউ। একজোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টি। কে? অচেনা কেউ নই, আমি। আবার সেই গলা। কাল রাতে কুয়োর ভেতরে এই গলাটাই শুনেছিলাম। পিছিয়ে এলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি এখানে এলে কি করে? ওমা, আসতে তো বারণ করনি। তার গলায় মেশানো মৃদু ছলনা গিয়ে লাগছে আমার বুকের ভেতরে। সে জানে ঠিক কোন কথাটা বললে আমার বুকের ভেতরে সংকোচ আর ভয়ের পাঁচিলটা ভেঙে পড়বে। কিন্তু কি চাও তুমি? তোমার কাছে আসতে, ঠিক
এইভাবে। আবার আমার হাতে আঙুলের ছোঁয়া লাগলো, প্রজাপতির ডানার মতো মসৃণ স্পর্শ। আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে তার মোহজাল, ক্রমশ নিজের দিকে আমাকে টানছে সে। আসবে না আমার সঙ্গে? কোথায়? যেখানে আমি থাকি। সেখানে তো অন্ধকার, তোমাকে দেখতে পাই না আমি। খিলখিলিয়ে হেসে ওঠে সে। পর মুহূর্তে গলা আরো নরম হয়ে আসে তার। আসলে তোমার চোখ সয়নি এখনো, একবার শুয়ে যাক, তারপর ঠিক দেখতে পাবে আমাকে। বুঝতে পারছি এ অলৌকিক, এ অসম্ভব, তাও একটা অমোঘ আকর্ষণ আমাকে নিজের মধ্যে থাকতে দিচ্ছে না। আমি জানি না সে কি চায়, কোথায় নিয়ে যেতে চায় আমাকে। শুধু জানি আমি তাকে চাই। সে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। নিয়ে চলো আমাকে নিয়ে চলো। হাতের উপর আর নিয়ন্ত্রণ নেই আমার। সে আবার হেসে উঠছে আগের মতো। আবার গোটা ঘর ভরে গেছে সেই মিষ্টি গন্ধে। আমি দুহাতে শক্ত করে ধরে আছি তার দুটো কোমল হাত। মনে হলো আরো 5টা আঙুল এসে পড়েছে আমার কপালে। পিঠে আঙুলের ছোঁয়া পাচ্ছি, বুকের উপর একটা হাত, পায়ে, গলায়। কি করে সম্ভব? একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো আমার গলা থেকে। ধরফর করে উঠে বসলাম বিছানায়। ঝিঝির ডাক ভেসে আসছে বাইরে থেকে। গোটা ঘর এখন ফাঁকা। জানলা দিয়ে বাইরে বারান্দায় হলদে আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। সেই মিষ্টি ফুলের গন্ধটাও যেন মিলিয়ে গেছে হাওয়ায়। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। জলার উপরে জোনাকি দেখা যাচ্ছে এখন। হাওয়ার সঙ্গে মিশে মৃদু গুনগুন শব্দ ভেসে আসছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। বারান্দার এক কোণে বড় দড়িটা চোখে পড়ল। এগিয়ে সেটা হাতে তুলে নিলাম আমি। তারপর খালি গায়ে হেঁটে এলাম মাঠে। একটা ডাক শুনতে পাচ্ছি। ওই কুয়োটার ভেতর থেকে কেউ এক টানা ডেকে চলেছে আমায়। চাইলেও সেটাকে উপেক্ষা করতে পারবো না আমি। আমার সমস্ত শরীর মন জুড়ে শুধু তার অধিকার। আমি নিজে আর নিজের মধ্যে নেই। স্ল্যাবটা নিচে নামিয়ে আবার পাথরের দেওয়াল বেয়ে নেমে এলাম। ঘুমন্ত পৃথিবীর সমস্ত শব্দ আবার নিভে এলো। বেড়ে উঠল শুধু সেই মিষ্টি ফুলের গন্ধটা। আজ আকাশের চাঁদ ঢাকা পড়ে গেছে। আকাশটাও যেন ভয়ে মেঘের চাদর জড়িয়ে নিয়েছে মুখে। সায়ন্তন, তুমি এসেছো? গলাটা শুনে ফিরে তাকালাম। মনে হলো একটু দূরে একটা পাথরের উপর বসে সে যেন আমার দিকে তাকিয়ে আছে। এবার আবছা দেখতে পাচ্ছি তাকে। লম্বা একটা শরীর, সাদা কুয়াশার চাদর দিয়ে যেন ঢাকা। হাঁটু অব্দি নেমে সেই চাদর ছেঁড়া মেঘের মতন ছড়িয়ে পড়েছে। এসেছি, বলো কোথায় নিয়ে যাবে আমাকে? মনে হলো সে কাতর দৃষ্টি মেলে চেয়েছে আমার দিকে। উমা, আমি কখন বললাম তোমাকে নিয়ে যাব কোথাও? স্বপ্ন দেখলাম। সে আবার খলখলিয়ে হেসে উঠল, ঠিক স্বপ্নে যেমন হেসেছিল। আমাকে স্বপ্নে দেখেছো বুঝি? আমি উত্তর না দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। একটা আলো হাতে ছুটে গিয়ে তার মুখটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু জানি তাকে আমি ততটাই দেখতে পাবো যতটা সে নিজে দেখাতে চায়। আমি কোথাও নিয়ে যেতে চাই না তোমাকে। তোমাকে ফিরিয়েই দেব আমি। শুধু আসার সময় আমার প্যান্টের পকেটে থেকে গেছিল ফোনটা। এখন মনে হলো
বেজে উঠছে সেটা। কান দিলাম না। শুধু একটা জিনিস দিতে চাই তোমাকে, শুধু তোমার জন্যে এত বছর ধরে আগলে রেখেছি। ফোনটা কেটে গিয়ে আবার বাজছে। আমি সামনে তাকিয়ে দেখলাম সেই কুয়াশার চাদর ছিঁড়ে একটা হাত এগিয়ে এসেছে আমার সামনে। হাতের আঙুলে ধরা একটা ফুল, অনেকটা রজনীগন্ধার মতো দেখতে ফুলটা। সেটা আমার দিকে এগিয়ে ধরেছে সে। নেবে না? ফোনটা বেজে চলেছে। রাগে সমস্ত শরীর কেঁপে উঠল আমার। পকেট থেকে বার করে রিসিভ করলাম ফোনটা। ওপাশ থেকে দুপুরের গলাটা শোনা গেল। কোথায় আছিস তুই? একটা কাজে আছি, কল মি লেটার। না শোন। কি হলো, নেবে না? আমি ফোনটা রেখে দিতে গিয়েও রাখলাম না, সজোরে ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে। কলটা কাটিনি। ওপাশ থেকে এখন গলা ভেসে আসছে। আজ গোটা দুপুর ধরে ছবিগুলোর মানে খুঁজে বের করেছি আমি। ছবিতে কোনো মেয়ের কথা বলা হয়নি। আমি তার হাতের কাছে এগিয়ে গিয়ে নিয়ে নিলাম ফুলটা। একটা তীক্ষ্ণ যন্ত্রণা ছড়িয়ে পড়লো আমার সমস্ত হাতে, যেন বিষাক্ত কাঁটা এসে ঢুকেছে হাতের তালুতে। বলা হয়েছে একটা ফুলের কথা, পৃথিবী থেকে লক্ষ বছর আগে হারিয়ে যাওয়া ফুল, যার একটা স্পেশাল অ্যাবিলিটি আছে। হ্যালো, আর ইউ লিসনিং? এবার স্পষ্ট দেখতে পাচ্ছি তার মুখ। কি অপূর্ব সুন্দর চোখ দুটো তার। বুকের ভেতর অবধি গিয়ে আছড়ে পড়েছে সেই চাহনি। ফুলের মিষ্টি গন্ধ হয় পোকামাকড়কে আকর্ষণ করার জন্য। পোকামাকড়ের পায়ে লেগে যাওয়া রেণু দিয়ে বংশ বিস্তার করে ফুল। কিন্তু এখানে যে ফুলের কথা বলা হয়েছে সেটা টোপ হিসেবে ব্যবহার করে একটি মেয়েকে। মিষ্টি গন্ধর মতোই মেয়েটিকে কাজে লাগিয়ে শিকারকে কাছে টেনে আনে। তারপর তার শরীরের ভেতরেই বুনে দেয় তার পরবর্তী প্রজন্মের বীজ। মনের দখল নেয় একটু একটু করে। শিকারের মৃত্যু হলে তার শরীর মাটিতে মিশে গেলে সেখান থেকে আবার জন্ম নেয় নতুন ফুল। আর এভাবেই বংশ বিস্তার করে এরা। এতক্ষণে পাথরের মতো নিশ্চল হয়ে গেছে সে, ঠিক যেন মোমের একটা মূর্তি। মনে হলো আমার হাত দিয়ে মিহি রক্তের ধারা নামছে। দুটো হাত এনে রাখলাম তার গালে। যতক্ষণ এর গন্ধ তোর নাকে আসবে তুই অন্য একটা জগতে চলে যাবি। মনে হবে একটা গুহার ভেতরে দাঁড়িয়ে আছিস তুই। যে ছবিগুলো আমাকে পাঠিয়েছিস সেগুলো এর আগের শিকাররাই গুহার দেয়ালে এঁকে এই ফুল সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল আমাদের। ঠিক কি কারণে এই ফুল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় তা আর জানা যায় না। তুই ছবিগুলো তুলতে পেরেছিস মানে ইউ আর ইন ডেঞ্জার। হ্যালো, আর ইউ দেয়ার? হ্যালো সায়ন্তন। আমার দু হাতের মাঝখান থেকে মিলিয়ে আসছে সে, ঠিক ভোরের কুয়াশার মতো। মন বলছে আর কোনোদিন দেখা হবে না মেয়েটির সঙ্গে, চিরকালের মতো। আমার সামনে থেকে হারিয়ে যাচ্ছে সে। আপনি দেবায়ন ঘোষ? আগে হ্যাঁ। আজ সকাল থেকে আপনার বন্ধু সায়ন্তন বসুকে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছে তাকে ভোরবেলা সবুজ টি শার্ট পরে গঙ্গার দিকে হেঁটে যেতে দেখা গেছে। আপনার কি মনে হয় উনি আত্মহত্যা করে থাকতে পারেন? দেখুন, যে সায়ন্তনকে আমি চিনতাম সে অনেক কাল আগেই মারা গেছে। তার খোলসের ভেতরে যে বেঁচে ছিল সে আত্মহত্যা করে থাকলে আমি অন্তত আশ্চর্য হব না। মানে 6 মাস আগে আমরা দুজনে মিলে সারাঙে ঘুরতে যাই। দিন তিনেকের ছুটিতে ট্যুর আর কি। ওখান থেকে ফিরেই সায়ন্তন কেমন একটা বদলে যায়। ভালো করে খাওয়া দাওয়া করতো না, ঘুমোতো না, বন্ধু বান্ধব এমনকি বাড়ির লোকের সঙ্গেও তেমন কথাবার্তা বলতো না। মানুষটা বোধহয় তখন থেকেই মরে গেছে। ইদানিং তেমন খোঁজ খবরও রাখিনি আমি। এই ট্যুরে কিছু হয়েছিল? মানে মানসিক আঘাত জাতীয়? দেখুন, আমার তো জানা নেই, তবে কুয়োর ভেতর নামতে গিয়ে হাতে কেটে গেছিল বেশ খানিকটা। সেটা আবার ঠিকও হয়ে যায় পরে। কুয়োর ভিতরে নেমেছিলেন কেন? আমরা অ্যাডভেঞ্চারের টাইপের ছিলাম, খেয়ালই বলতে পারেন। ওনার টেবিল থেকে
এই ছবিগুলো পেয়েছি আমরা। কেভ পেন্টিংয়ের ফটোগ্রাফ মনে হয়। শেষ কদিন নাকি এগুলোর দিকেই তাকিয়ে থাকতেন সারাদিন। দেখুন তো চেনেন কি না? নো আইডিয়া। গঙ্গার ঘাট এখন ফাঁকা। দুপুরের রোদ ঝলমল করছে ঘোলাটে জলের উপরে। হাতের রুমালটা দিয়ে মুখটা মুছল দিয়া, তারপর পকেট থেকে স্মার্টফোনটা বের করে ফ্রন্ট ক্যামেরা অন করল। গঙ্গার জলটা পেছনে রেখে একটা সেলফি। পছন্দ হলো না। ঘাটের ঠিক নিচেই নদী থেকে ভেসে আসা মাটি স্তূপ করে রাখা, ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করছে সেটা। ঘুরে দাঁড়িয়ে অন্য অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতে যাচ্ছিল দিয়া, এমন সময় চোখে পড়ল ওই জমা করে রাখা মাটির ভেতরে কিছু একটা গেঁথে আছে। কৌতূহল বশে নিচে নেমে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে একটা ছেঁড়া সবুজ টি শার্ট। সে মুখ ঘুরিয়ে নিতেই যাচ্ছিল, এমন সময় অন্য একটা জিনিসে চোখ আটকে যায়। ঘাটের একদিকের মাটির উপর এক ঝাঁক ফুল ফুটে আছে, সাদা ফুল, অনেকটা রজনীগন্ধার মতো দেখতে। মৃদু হাওয়ার ধাক্কায় তারা মাথা দোলাচ্ছে, আর মিষ্টি গন্ধ ভেসে আসছে সেখান থেকে। ফুলগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে আরেকটা সেলফি তুলতে যাচ্ছিল দিয়া, হাত কেঁপে গিয়ে ছবি ঝাপসা হয়ে গেল। ডিলিট করে আরেকবার তুলতে যাবে, এমন সময় পেছন থেকে একটা ভারী পুরুষালী গলা বলে উঠল, মে আই হেল্প? ঘুরে দাঁড়িয়ে দিয়া দেখল ভারী সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে ঘাটের একেবারে ওপরে। তার ঠোঁটের কোণে এত মিষ্টি একটা হাসি লেগে আছে যে সে নিজে না হেসে থাকতে পারল না। ছেলেটা বলল, আপনি বরঞ্চ একটা ফুল তুলে হাতে নিয়ে দাঁড়ান, আমি ছবি তুলে দিচ্ছি। আসলে গঙ্গার পাড়ে এলেই ছবি তুলতে ইচ্ছে করে। লাজুকভাবে হেসে বলল দিয়া। আই নো। ফোনটা নিয়ে ছেলেটা ছবি তোলার জন্য পিছিয়ে যায়। সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে ফুল তুলতে যায় দিয়া। ফুলের ভেতর কাঁটার মতো কিছু ফুটে যায় তার হাতে। মিষ্টি ফুলের গন্ধটা বেড়ে ওঠে।